এদের উদ্যোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতায় আমাদের বিদ্যালয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা চক্র এবং তার সঙ্গে আমাদের এর আগে একটি নাট্য কর্মশালা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল। সেই নাট্য কর্মশালায় বিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। তাদেরকে চাকদা হজবরল থেকে আজকে মানপত্র তুলে দেবেন। তাদের কর্মধারা এসেছেন, তাদের নাট্যকর্মীরা এখানে উপস্থিত আছেন। আমরা আজকে গর্বিত আপ্লুত, আমাদের মধ্যে এমন একজন বিশিষ্ট মানুষ, বিশিষ্ট শিক্ষক, যিনি চাকদাহ বাপুজি বিদ্যাপীঠের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক, ইংরাজি ভাষার শিক্ষক, সম্মানীয় শ্রী চন্দন সেন মহাশয়, এবং তার আরো একটি পরিচয় বিশিষ্ট নাট্যকার, নাট্য পরিচালক। তিনি দীর্ঘ প্রায় 40 বছর ধরে বাংলা নাটকে অনবদ্যভাবে বাংলা নাটককে সমৃদ্ধ করে চলেছেন তার সৃষ্টিকর্মের মধ্যে দিয়ে, তার অভিনয়ের মধ্যে দিয়ে। আজকে আমরা আমাদের বিদ্যালয়ে তাকে পেয়ে গর্বিত এবং আপ্লুত। পাশাপাশি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় শ্রী সুভাষ মৈত্র, নাট্য ব্যক্তিত্ব এবং চাকদা হজবরলের সভাপতি। উপস্থিত আছেন সম্মানীয় শ্রী তপন বিশ্বাস, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, নাট্যকর্মী, চাকদা হজবরল নাট্য গোষ্ঠী। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা উপস্থিত আছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় শ্রী সত্যজিৎ সরকার, সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার মহোদয় এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা। প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। সবচেয়ে আনন্দের ব্যাপার, আজকে যাকে আমরা পেয়েছি, যার জন্যই আজকের এই অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি, সম্মানীয় শ্রী চন্দন সেন মহাশয়, তার কাছ থেকে আজকে আলোচনার যে মূল বিষয়, বিদ্যালয় স্তরে নাটকের যে গুরুত্ব বা ভূমিকা, সেটা নিয়ে তিনি আলোচনা করবেন এবং তার সঙ্গে যারা উপস্থিত আছেন সম্মানীয় ব্যক্তিবর্গ তারাও করবেন। আমরা সমৃদ্ধ হব। প্রথমেই আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানীয় শ্রী চন্দন সেন মহাশয়কে বিশেষ সম্মানে সম্মানিত করব। একটি মেমেন্টো এবং একটি উপহার তার হাতে তুলে দেবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যজিৎ সরকার মহাশয়। একটু করতালি দিয়ে একটু অভিনন্দন জানাতে হবে এবং সামনে থেকে কিছু ধন্যবাদ সম্মানীয় শ্রী চন্দন সেন মহাশয়, নাট্যকার, নাট্য পরিচালক। আমরা এবার সম্মানিত করব সুভাষ মৈত্র মহাশয়কে, নাট্য ব্যক্তিত্ব, হজবরলের সভাপতি। তাকে সম্মানিত করবেন বিদ্যালয়ের শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার মহাশয়। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানিত করবো আজকের অনুষ্ঠানে আসার জন্য হজবরল নাট্যগোষ্ঠী, নাট্যকর্মী, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তপন বিশ্বাস মহাশয়কে। তাকে বিশেষ সম্মানে সম্মানিত করবেন বিদ্যালয়ের শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল মহাশয়। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ক্ষুদ্র উপহারের ব্যবস্থা করেছি এবং আমরা এবছরে 2025 সালের 25 শিক্ষাবর্ষে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যজিৎ সরকারের উদ্যোগে একটি ক্যালেন্ডার আমরা বার করেছি। সেই ক্যালেন্ডার আমরা প্রায় বছরের আজকে মাঝখানে হয়ে গেছে, তবুও তাদেরকে পেয়েছি, আমরা তাদের মধ্যে তুলে দিলাম। এবার আমরা মূল আলোচনার জায়গায় চলে যাব। আজকে আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন তারা আজকের আলোচনার বিষয় বিদ্যালয়
স্তরে বিদ্যালয় শিক্ষায় নাটকের অবদান বা গুরুত্ব এই নিয়ে তারা আলোকপাত করবেন। একটু আমি সংযোজন করি প্রথমেই, যে বিদ্যালয় শিক্ষায় আমরা পঠন পাঠনের পাশাপাশি নাটককে গুরুত্ব দিচ্ছি কেন, এবং আমরা যদি ভাষা শিক্ষার দিকে যদি লক্ষ্য রাখি, সেটা ইংরেজি বা বাংলা পাঠ্যক্রমের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, সেখানে বিশেষ করে নবম দশম শ্রেণী বা একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাসে এবং আমরা এইটেও বা সেভেনে আমার যতদূর মনে পড়ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নাটকের অংশ ছোট নাটিকা চিন্তাশীল বলে রাখা হয়েছে, যে আরো কবিতা গদ্য প্রবন্ধ ইত্যাদি রাখার পাশাপাশি নাটকটা রাখলো কেন। প্রথমত আমার যেটুকু মনে হয়েছে, 10 ক্লাস দশম শ্রেণীর সিলেবাসে শ্রীরাম দৌড়িয়া নাটকটা রাখা আছে। ইংরেজির ক্ষেত্রে মাস্টারমশাই বলবেন, প্রধান শিক্ষক আছেন, সহকারী প্রধান শিক্ষক আছেন, তারা বলবেন যে নাটক এমন একটা শিল্পকলা, এমন একটা সাহিত্যের বিষয়, যার মধ্যে দিয়ে আমরা আমাদের অনুভূতিগুলো, আমাদের ভালো লাগাগুলো অনুভব করতে পারি। কবিতা আমাদের একটা কল্পনার জগতে নিয়ে যায় অথবা বাস্তবতাকে সামনাসামনি তুলে ধরে, কিন্তু নাটক যখন সেটা পরিবেশন করা হয়, যদি নাটকটা ক্লাসে রিডিং না পড়িয়ে আর 5 জন ছেলে মেয়েকে ক্যারেক্টার চরিত্র অনুযায়ী জোগাড় করে তাদের মাধ্যমে ওটাকে পাঠ করানো যায় বা অভিনয় করানো যায়, সেটা বোধহয় অনেক বেশি আকর্ষণীয় হবে। এবং নাটকের সবচেয়ে একটা বড় জায়গা, আজকে আমরা দেখছি যেভাবে বিচ্ছিন্নতার চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যে রয়েছে, আমরা একা একা বাঁচতে শিখে গেছি, একা একা থাকছি, মোবাইলের দৌলতে বাড়ি থেকে বেরোনোটা ভুলে গেছি, বন্ধু বান্ধব নেই বললেই চলে, ক্লাব প্রায় উঠে যাওয়ার মুখে ইত্যাদি রয়েছে। কিন্তু নাটক এমন একটা শিল্প অঙ্গন, এমন একটা শিল্প কাঠামো, যেখানে আমরা দলগতভাবে একটা কাজকে তৈরি করতে পারি, একটা কাজকে শেষ করতে পারি, এবং সেখানে ছাত্রছাত্রীদের মধ্যে এই নাটকটা পরিবেশন করবার জন্য, এই নাটকটা শেষ করবার জন্য সাফল্যের সঙ্গে একটা চাহিদা, একটা আকাঙ্ক্ষা থাকে। পাশাপাশি তাদের মধ্যে এই নাটক যখনই করানো হয়, একটা সৃজনশীল চিন্তা ভাবনার জাগরণ ঘটে। অর্থাৎ নাটক এমন একটা শিল্পকলা, যার মধ্যে দিয়ে আমরা দলগত কাজ করতে পারছি, যার মধ্যে দিয়ে আমাদের কল্পনা, আমাদের চিন্তা ভাবনার বিকাশ ঘটছে, এবং সবচেয়ে ব্যাপার, পঠন পাঠনের একঘেয়েমিটা দূর করবার জন্য আমরা কিন্তু নাটকের দিকে আগ্রহটা বেশি দেখাই, অর্থাৎ নাটকটা ভালো লাগে। আজকে আমরা ছোটবেলায় আমাদের সময় ছিল, সিলেবাসে যারা আমাদের সময় বা সময়টা আছে তারা বলতে পারবে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতা ছিল ক্লাস 5 এর বই, তোল পাড়িয়ে উঠলো পাড়। যদিও কবিতা, কিন্তু তোল পাড়িয়ে উঠলো পাড়া কবিতাটা বলার সঙ্গে সঙ্গে কর্তা কিংবদন্তির যে ক্যারেক্টারটা, সেটা আমাদের চোখের সামনে ফুটে উঠছে, যে কর্তা কতটা দূরে, যে আগুন ঘরে লেগে যাওয়ার সঙ্গেও, মানে তা সে জানতে পেরেও সে যেন ঘুরে শুতে চাইছে, অ্যালার্ম এখনো বাজে। তো এই যে চিন্তা ভাবনাটা, ছাত্রছাত্রীর কল্পনা জগৎটা তার মননে একটা দাগ কেটে যায় নাটক, এবং চরিত্রটার মধ্যে আমি একাত্ম হতে পারি। এই জন্য আমাদের পাঠ্যক্রমে কবিতা, গদ্য, সাহিত্যের এই প্রকরণগুলো, এই উপকরণগুলো থাকার সঙ্গে সঙ্গে নাটকটাকেও রাখা হয়েছে। এবং পাশাপাশি আজকের যে বিষয়টা, নাটকের কর্মসূচি আলোচনা চক্র রাখা হয়েছে, এর আগে আমরা একটা ক্যাম্প করেছি, এখানে তারা এসেছিলেন হজবরল থেকে। আজকে আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ার দৌলতে, আমি একটু আগেই বলছিলাম, বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক ইত্যাদি নানান রকম, এবং আমি আমার বিভিন্ন ছোট ছোট ভিডিও তৈরি করতে পারি আমরা 2-4 জন মিলে। আজকে বিভিন্ন প্রাইভেট চ্যানেলগুলো তৈরি হয়েছে, সেখানে আমরা অভিনয় করবার সুযোগ পেতে পারি। আজকে দূরদর্শনের নাটক নিয়ে একটা আলাদা প্রতিদিন রাত্রি 9:30টার সময় এর উপরে আলোচনা হয়, নাটক এবং সিনেমার উপর। আজকে এই নাটককে পেশা করে কিন্তু বহু মানুষ আজকে তারা অর্থনৈতিক দিক থেকে কিন্তু তারা রয়েছে, জীবিকা অর্জন করছে। শুধু নাটকটা কিন্তু আমাদের মনোরঞ্জনের জন্য নয়, আমাদের মনোরঞ্জনের পাশাপাশি আমাদের ব্যক্তিত্ব, আমাদের মনন এবং চিন্তার বিকাশ ঘটানো, পড়াশোনার উন্নয়ন ঘটানো ইত্যাদি নানান দিক থেকে নাটক কিন্তু আমাদের সহযোগিতা করে। পাশাপাশি আজকের যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা নাটককে উপার্জনের জায়গাতেও নিয়ে যেতে পারি। কিন্তু একটা বিষয়ে বলা যায়, বাংলা থিয়েটার বা যেটা আজকে মঞ্চে অভিনয় হয়, স্যারেরা যারা এসছে, এই মঞ্চে অভিনয়ের আকর্ষণ কিন্তু আজকে হারিয়ে যাচ্ছে। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, চাকদার সম্প্রীতি মঞ্চে আমি ওখান দিয়ে যাতায়াত করলে দেখি, বিশেষ করে শীতকালে বহু পোস্টার দেওয়া হয় যে অমুক দিনে এই নাটক
নাটকের দল আসে, চাকরা নাটকের দলেরা আসে, কিন্তু আমাদের বর্তমান সময়টা এমন হয়ে গেছে আমরা সময় পাচ্ছি না, নাটকের প্রতি আগ্রহটা হারিয়ে ফেলছি। তাই আজকে নাটক মঞ্চের জায়গায়, বাস্তবে দেখার জায়গায় আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া বা আমাদের হাতে ছোট্ট মোবাইলটাতে আমার সময় অনুযায়ী আমি নাটকটা দেখছি। যে বৃহস্পতিবার সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত বিপজ্জনক নাটক চন্দন সেনের যে নাটকটা অভিনয় হবে, চন্দন সেন উপস্থিত হওয়া সত্ত্বেও সেখানে দর্শকের অনুপস্থিত রয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য নয়, এটা আমাদের প্রযুক্তি ব্যবহারের জন্য আজকে দর্শকের সময় অনুযায়ী নাটকটা পরিবেশন করতে হচ্ছে। যে দর্শক তার সময় বার করে আজকে 2 ঘন্টার নাটক আমি 1 ঘন্টা এখন দেখলাম, বাজার থেকে ঘুরে এসে খেয়ে দিয়ে দুপুরবেলা শুয়ে বাকি 1 ঘন্টা দেখলাম। আজকে নাটকের প্ল্যাটফর্মটা পরিবর্তন হয়ে গেছে, ওপেন মঞ্চ থেকে আজকে সোশ্যাল মিডিয়ার ক্যামেরার বন্দী হয়ে গেছে। এটা একটা নাটকের জন্য, বাংলা থিয়েটারের জন্য বড় সমস্যা। কারণ সেইভাবে থিয়েটারের সঙ্গে বাংলার যে মঞ্চগুলোতে থিয়েটার অভিনয় হতো, সেই মঞ্চের যে গলাকুশলীদের যে ক্রিয়াকলাপ বা দর্শক সামনে বসে পিছনে আলোর মধ্যে যে নাটকটা হচ্ছে, সেই নাটকের বৈশিষ্ট্যটা অনেকটাই হীন হয়ে যাচ্ছে। তা আমাদের মধ্যে যারা আছেন তারা এই বিষয়ে আরো আলোচনা করবেন, নাটক কেন আজকে অবক্ষয়ের পথে। আমি আশা করবো তারা নিশ্চয়ই বলবেন। এবং আমাদের স্যার চন্দন সেন আছেন, উনি তো বাস্তবে প্রায় 40 বছর ধরে নাটকের সঙ্গে যুক্ত, নিজে নাটক লেখেন, অভিনয় করেন, নাটককে ভালোবাসেন, তাই আজও তিনি তার টানে ছুটে এসেছেন এই বর্ষার মধ্যেও। তিনি বলবেন কেন অবক্ষয়ের পথে বাংলা থিয়েটার আজকে এই জায়গায় পৌঁছে গেছে। দীর্ঘ আর করবো না, বক্তারা উপস্থিত আছেন। আমি প্রথমেই দেখে নেব কিছু বলবার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন। প্রথমে আমরা দেখে নিচ্ছি হজবরণ নাট্যকর্মী, নাট্য ব্যক্তিত্ব তপন বিশ্বাস মহাশয়। উনি সংক্ষেপে কিছু বলার পর আমরা সুভাষ মৈত্র মহাশয়ের কাছ থেকে শুনে নেব আজকের আলোচনার টপিক। আমি বক্তব্য আজকের যে বিষয় সে ব্যাপারে আমার বক্তব্য কিছু নেই। আমার যেটা দায়িত্ব সেটা হলো দীর্ঘদিন ধরে আমরা এই বিদ্যালয়ে আসি। এর আগেও আমরা এখানে সেমিনার করেছি এবং এই বিদ্যালয়টাকে আমরা হজবরণ সদস্যরা প্রত্যেকে নিজেদের বিদ্যালয় হিসেবেই মনে করি। সে কারণেই আপনাদের হজবরণ নাট্য সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। প্রথমেই আপনারা এই আয়োজন করেছেন এবং আপনারা এর আগে নাট্য কর্মশালার আয়োজন করেছিলেন, সেখানে বেশ কিছু ছাত্রছাত্রী তারা অংশগ্রহণ করেছে। এবং আমরা স্কুলকেই কেন বললাম, আজকের যে বিষয় সে বিষয়টা স্কুল কেন্দ্রিকই। নাটকের অবক্ষয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করতে গেলে তার ব্যাপক এবং প্রসারতা, ব্যাপকতা সেটা অনেক বেশি। সেটা পরে হবে, অন্য সময় হবে। ওরা আসলে জানেই না হয়তো বেশিরভাগ যে নাটক কি করে হয়, কেন হয়। কাজে কেন নাটকের দর্শক কম হচ্ছে সেটা এই মুহূর্তে প্রাসঙ্গিক নয়। কাজে থিয়েটার কেন স্কুলে হবে এবং স্কুল সিলেবাসে কেন আমরা আনতে চাইছি, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনাটা মূলত আবদ্ধ থাকবে। কারণ এরা ছোট ছোট ছেলে মেয়ে, হয়তো বহু ছেলে মেয়ে এমন আছে যে কোনোদিনই নাটক দেখেন। তোমরা সবাই নাটক দেখেছো? থিয়েটারের মঞ্চে গিয়ে, সম্প্রীতি মঞ্চ বা কলকাতার কোনো মঞ্চে তোমরা নাটক দেখেছো? বা খুব আনন্দের খবর। তো কাজেই এই যে তোমরা মঞ্চে দাঁড়িয়েছো, তার মানে তোমরা অনেকটা এগিয়ে আছো। আমরা যারা স্কুলে পড়ি তাদের বেশিরভাগই আমাদের নাটক করার সুযোগ তেমন হয় না, স্কুলই একমাত্র সেই সুযোগ করে দেয়। এবং আমরা এই যে মাইকের সামনে, ধরো আমি এখন কথা বলছি, আমি আগে মাইকে কথা বলতে পারতাম না, করতো, পা কাঁপতো। তারপরে ধীরে ধীরে যখন থিয়েটার করলাম তখন মঞ্চে উঠতে শিখলাম এবং আমার সামনে প্রচুর দর্শক থাকলো। যখন 400-500 দর্শক থাকে তার সামনে যখন করি এবং এই ঘটনাটা যখন বারে বারে হতে থাকে, তখন আমাদের এই ভয়টা কেটে যায়। অর্থাৎ স্যার যে কথা বলছিলেন যে আমাদের ব্যক্তিত্বের বিকাশ হয় এবং আমাদের যে স্ফুরণ হয়, তো সেই ব্যাপারেই আজকে মূলত আলোচনা করবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, নাট্যকার, নির্দেশক মাননীয় শ্রী চন্দন সেন। তিনি অনেকগুলো আমাদের এই রাজ্য সরকারের পুরস্কার পেয়েছেন, বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। আরেকজন আছেন মাননীয়
শ্রী সুভাষ মৈত্র মহাশয়, তিনি হজবরলা নাট্য সংগঠনের সভাপতিও বটে। বিগত 63 বছর ধরে তিনি থিয়েটার করছেন হজবরলাতে। তার আগে হয়তো পাড়ায় বা অন্য জায়গায় অভিনয় করেছেন। 63 বছর ধরে শুধু হজবরলাতেই অভিনয় করছেন। হজবরলার বয়স হলো 65 পেরিয়ে 66 বছর। কাজে একটা দীর্ঘ পর্যা হজবরলার আছে। কাজে হজবরলার বাড়তি দায়িত্ব আছে যে কেন আমরা স্কুলে থিয়েটার নিয়ে আলোচনা করব, কেন থিয়েটারের যে পাঠ্যক্রম সেটা স্কুল সিলেবাসে ঢুকে পড়ুক, এটা আমরা চাই। তোমরা জানো যে স্যার বলছিলেন যে বিভিন্ন ক্লাসে গান, কবিতা ইত্যাদি সংযোজিত হয়েছে, প্রবন্ধ তো আছেই, তার সঙ্গে নাটকও সংযোজিত হয়েছে। সেই নাটক যাতে তোমরা অভিনয় করে নিজেদেরকে আরেকটু উন্নততর জায়গায় নিয়ে যেতে পারো, সেই জন্যেই বইয়ের মধ্যে কিছু কিছু জায়গায় নাটক সংযুক্ত করা হয়েছে এবং সেই নাটকের অভিনয়টাও এখন সংযুক্ত হোক, এটা আমরা চাই। এই ব্যাপারে তোমাদেরকে বলবে, বিশিষ্ট জনেরা আছে, তারা বলবে আমার শুধু দায়িত্ব তোমাদেরকে অভিনন্দন জানানো, তোমাদেরকে কৃতজ্ঞতা জানানো এবং সেই সঙ্গে এই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক সত্যজিৎ সরকার সহ আপনারা যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের প্রত্যেকের প্রতি হজবরলা নাট্য সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। নমস্কার। ধন্যবাদ মাননীয় তপন বিশ্বাস মহাশয়। আর একটু আমি সময় চেয়েছি, সেটা হলো যে এর আগে যে কর্মশালাটি হয়েছিল সেই সার্টিফিকেটগুলো আমাদের দেওয়ার কথা আছে। তো আমরা এটা ভেবেছি যে এমন হতেই পারে যে তারা প্রত্যেকে আগে উপস্থিত হতে পারেনি। তো সে কারণে আমাদের দলের সহ সম্পাদক সুশান্ত চট্টোপাধ্যায় আছেন, তাকে অনুরোধ করব এই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক শ্রী সত্যজিৎ সরকার মহাশয়ের হাতে সেই সমগ্র সার্টিফিকেটগুলো তুলে দিন। উনি ছাত্রদের হাতে আপনাদের মাধ্যমে পৌঁছাবেন, সেটাই বলা ঠিক হয়। কারণ কেউ এসে কেউ আসেনি বা তাতেও অনেকটা সময় যাবে, সে কারণে আমরা চাইছি প্রধান শিক্ষকের হাতে তুলে দেব। হজবরলার সহ সম্পাদক সুশান্ত চট্টোপাধ্যায়, তিনি আমাদের এই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক শ্রী সত্যজিৎ সরকারের হাতে তুলে দিচ্ছেন। আমরা এই সার্টিফিকেট বা শংসাপত্রটি সেমিনার শেষ হলে তোমরা অনেকেই আছো জানো, তারা ওই দিন অভিনয় করেছিলেন, তাদের হাতে তুলে দেবো। ওনাদের অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য এই অনুষ্ঠানটা শেষ হলে আমরা যারা মাস্টারমশাই আছি আমরা তোমাদের হাতে তুলে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। এবার আমরা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ছাত্র হজবরলার সভাপতি সম্মানীয় শ্রী সুভাষ মৈত্র মহাশয়, উনি আজকের যে বিষয় বিদ্যালয় শিক্ষায় নাটকের গুরুত্ব বা অবদান এর উপরে আলোকপাত করবেন। আচ্ছা, আজকে তোমরা যারা উপস্থিত হয়েছো, আজকের এই আলোচনা চক্র বা কর্মশালায় প্রত্যেকে তোমাদেরকে আমরা কিন্তু এই হজবরলার পক্ষ থেকে সার্টিফিকেট তুলে দেবো। তোমরা সই করবে একটি কাগজে, সই করে এটা পরে তোমাদের হাতে প্রধান শিক্ষক দিয়ে দেবে। মাননীয় এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ যারা এখানে উপস্থিত, এছাড়া আমাদের পক্ষ থেকে যারা আমরা এসেছি সবাইকে এবং উপস্থিত ছাত্রছাত্রীদের ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। জানিয়ে আমি আজকের বিষয় সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি। এর আগে ধ্রুবচন্দ্রীবাবু থিয়েটার সম্পর্কে অনেক কথা বলেছেন, ওনার বেশ এই বিষয়ে পাণ্ডিত্য আছে, বোঝা গেল। থিয়েটার অনেক কিছু নাড়াচাড়া করেছেন, উনি বলেছেন একটা সাবজেক্ট ছিল। থিয়েটারের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে কি থিয়েটার হতে পারে, এটা নিয়ে আমি এখানে কিছু বলবো না। আমি বলবো যে ছাত্রছাত্রীদের কাছে থিয়েটারের বিশেষ করে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে
থিয়েটার কি কি ভূমিকা পালন করতে পারে, থিয়েটার কিভাবে সাহায্য করতে পারে ছেলে মেয়েদের তাদের শিক্ষার অগ্রগতিতে। দেখুন, থিয়েটার হচ্ছে এমন একটা জিনিস, থিয়েটার কথা বলতে হয়, কথা বলা ছাড়া থিয়েটার, গান করতে গেলে যেমন শিখতে হয়, চর্চা করতে হয়, থিয়েটারও তাই। থিয়েটার একটা সংঘবদ্ধ শিল্প, কম্পোজিটার, এককভাবে থিয়েটার করা যায় না। গান হয়তো একা হারমোনিয়াম বাজিয়ে করা যেতে পারে, থিয়েটারটা সেভাবে করা যায় না। হ্যাঁ, কিছু কিছু একক অভিনয় আছে বটে, কিন্তু একক অভিনয়টা একা কিন্তু সেই ভদ্রলোক থাকেন না, ভদ্রলোকেরা যিনি করতে থাকেন না, আর সহযোগী শিল্পীরা থাকেন, হয়তো পর্দার আড়ালে থাকেন, দর্শক দেখতে পারেন। যাই হোক, থিয়েটার সহযোগী শিল্পী, থিয়েটার বাচ্চাদের কি কি সাহায্য করতে পারে আমি বলি, তারপরে কিভাবে সেটাকে কাজে লাগাতে হবে। অনেক ছেলে মেয়ের মধ্যে ছোটবেলা থেকে দেখবেন জড়তা কাজ করে, অনেকের মধ্যে, সবার মধ্যে না। ধরুন আপনার বাড়িতে একটি শিশু আছে, তার একটা খুব সম্পর্কের আত্মীয় একদিন বাড়িতে এলো বেড়াতে, হয়তো তার পিসা মশাই, তাকে কোনোদিন সে দেখে, যতবার তাকে বলা হচ্ছে যা গিয়ে প্রণাম কর, তার মা বলছেন যে যা প্রণাম কর, পিসা মশাই এসছেন বাড়িতে, প্রণাম কর। সে পর্দার আড়ালে না না না, মানে একটা সেটি ফিল করে যে যাওয়ার ব্যাপারে জড়তা করতে পারে। থিয়েটার করতে হলে এই জড়তাটা কাটবে, থিয়েটার করতে কাটতেই হবে, কাটাতেই হবে জড়তা। শুদ্ধ উচ্চারণ শেখায় থিয়েটার, শুদ্ধ উচ্চারণ, উচ্চারণ অনেক ভুল করি, উচ্চারণকে অনেক উচ্চারণ হয়। অনেক অনেক লোকে আমি দেখি, অনেক বড় মানুষ, লেখাপড়া জানা মানুষ, এই কথার গতিকে তার কোনোদিন ওটা এক্সপায়ার হয়নি, ছোটবেলা থেকে পড়ে এসছেন, ওটা কেউ তাকে সংশোধন করেনি, ওইভাবে চলে এসছে। সেই উচ্চারণটাকে উচ্চারণ করে, কিন্তু আপনাদের তো নিশ্চয়ই অভিজ্ঞতা বলছি। আর বিষয় হচ্ছে যে থিয়েটার এমন একটা জিনিস, বললাম কম্পোজিটার, কেউ হয়তো গান জানে, অন্য কিছু জানে না, গানটা জানে, কেউ আবৃত্তি করতে পারে, ভালো আবৃত্তি করে, দীর্ঘদিন চর্চা, কেউ অঙ্কন শিল্প আঁকতে পারে, কেউ আলোর কাজ করতে পারে, ইলেকট্রিকের কাজ আলো করতে পারে, কেউ মঞ্চ তৈরি করতে পারে, কেউ শব্দ উপস্থাপন করতে পারে, কেউ উপকরণ সংগ্রহ করে দেয়, থিয়েটার অনেক উপকরণ লাগে, এগুলো করতে হয়। কেউ হয়তো ঘোষণা করবে, ঘোষক একজন, এতগুলো লোক লাগে, ইন্ডিভিজুয়ালি একজনই সবাই করতে হয় তা নয়, এতগুলো লোক যে যেটা পারে সেই সময় সে থিয়েটারকে সাহায্য করতে পারে। থিয়েটারে সেই লোকটিকে দরকার, যে সেট বানায় তাকেও থিয়েটারে দরকার, যে গান করে তাকেও থিয়েটারে দরকার, যে অন্য একটি বাদ্যযন্ত্র বাজায় তাকেও থিয়েটারে দরকার। থিয়েটার এই জন্য একটি কম্পোজিটার, একটা সমস্ত শিল্প মিলে একটা সমন্বয় ঘটার একটা শিল্প। তাছাড়া ধরুন এই যে উচ্চারণের যে তফাৎ, আমাদের তো উচ্চারণ এক জায়গা থেকে আরেক জায়গায়, জেলা থেকে জেলা ভ্যারি করে, উচ্চারণ পাল্টে যায়। যেমন চারটা স্টেশনে যদি আমি গাড়ি রাখি, কেউ একজন এসে আমাকে জিজ্ঞাসা করবে, দাদা কলকাতার ট্রেন কটায় বলতে পারেন? সেইভাবে বলবেন কলকাতার ট্রেন কটায় যান, শিয়ালদার ট্রেন কটায়। কিন্তু আমি যদি মুর্শিদাবাদ স্টেশনে অপেক্ষা করি, সেখানকার এক ভদ্রলোক এসে আমাকে জিজ্ঞাসা করবে, দাদা কলকাতার ট্রেন কটায় জানেন? জানেন কলকাতার ট্রেন কটায়? এইভাবে বলবে। তাহলে এই যে জেলা থেকে জেলা পাল্টে যায়। এর আরো একটা আমি খুব কঠিন উদাহরণ দিতে পারি, আমার এই মুখস্থ আছে, এটা আমি ওই শুনে বিমল চট্টোপাধ্যায় ব্যাকরণ বই থেকে ছোটবেলায় বাংলায় মুখস্থ করেছিলাম, কিন্তু বলতে মজা পাই বলে আমার এখনো তো মুখস্থ আছে। সেটা আপনারা যদি চট্টগ্রামের ভাষা জেনে থাকেন, আমি জানি না এখানে আপনারা কেউ জানেন, চট্টগ্রামের একটা ভাষা আছে, ভুলি বলে আমার মনে আমার মুখস্থ হয় না যে আপনারা আমার এই ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবেন, চট্টগ্রাম ভাষা উচ্চারণ। আমার বাড়ি চট্টগ্রাম, আমি ওই শহীদ বিমল চট্টোপাধ্যায় বাংলা ব্যাকরণ থেকে ছোটবেলায় মুখস্থ করেছিলাম, মুখস্থ এখন এই বয়সও আছে বলে বলতে পারবো। বলুন থেকে মানে হয়তো মানুষের গল্প আছে, তারপরে সব ব্যাপারে এগুলো বাদে অন্য রকম মুখ ভাবে হ্যাঁ কেউ বুঝতে পারলেন কি বললাম? কেউ কেউ একজন পেরেছেন, তার পর্যন্ত কেউ পেরেছেন। আমি দ্বিতীয়বার বলছি, হ্যাঁ গো মানুষের গল্প আছে, তারপরে ছোটুয়া একজন বাড়ি করে বাদে অন্য রকম মুখ ভাবে এবার কিছুটা কথা বলতে কি হলো তাও হয়। এবারে আমাদের যে বাংলায় আমরা কথা বলি, সেই বাংলাটা করে কেউ ট্রান্সলেট করে দিচ্ছে ওইটাকে আমাদের এই বাংলা।
একটা লোকের দুটো ছেলে ছিল, তার মধ্যে ছোটজন একদিন তার বাবাকে বলল, বাবা আপনার সম্পত্তির যে অংশটুকু আমি পাবো সেই অংশটুকু আমাকে দিন। এবার আরেকবার বলি, এবার দেখুন বুঝতে পারবেন। Jadi kalau kita buat kuat, taruhan kedua, ada paling berbagi, orang orang pun tidak usah berubah, yang saja. Kalau kita lihat ini bahasa, kita tapi kita boleh bahasa, kita dia saja. Yang bari orang, kalau kita fokus kepada orang dia ada suka orang baik, চট্টগ্রামে গেছি একাধিকবার, সেখানে আমি গিয়ে ওদের বলেছি যে ভাই আমি তো বিদেশে মুখস্থ করেছি, হচ্ছে কেন বলে যাচ্ছে ওরা বলে দিয়েছে হ্যাঁ এই জায়গাগুলোই করার পরে চাপ দিতে হবে বলে ফেলে সেই ফলটা আমি আপনাদের জানাব। যাই হোক, আর একটা কথা হচ্ছে যে থিয়েটার স্কুলে কি কাজের কাজ, এটা অনেক ছেলে মেয়ে একাকিত্ব হতে হয়। থিয়েটার হচ্ছে একটা সংঘবদ্ধ শিল্প, আগেই বলেছে, এখানে সব লোককে কাজে লাগে। সুতরাং একসাথে কাজ করতে গিয়ে একটা একটা পারস্পরিক একটা জানাশোনা তৈরি হওয়া, সংঘবদ্ধতা যাকে বলে, সংঘবদ্ধতা সেটা তৈরি হয়, একটা ইউনিয়ন তৈরি হয়, যে একসাথে মিলেমিশে কাজ করে, জড়তাগুলো ভেঙে যায়, এগুলো তৈরি হয়। তারপরে এখন থিয়েটার করা মানে থিয়েটার শিল্প হিসেবে নিতে হবে না, সবসময় সেটা নাও হতে পারে। এর মধ্যে থেকে যারা থিয়েটারে ভালো করে তার নিশ্চয়ই এরপরে জীবনে যদি তারা থিয়েটারটাকে তৈরি করতে চায়, সে নাটক অভিনয় করতে চায়, দূরদর্শনে করতে চায়, এখানে করতে প্রকাশ থাকে যে কিন্তু দূরদর্শনে প্রায় অভিনয় করে, এখন আমাদের দেখা যায়। যাই হোক, সেগুলো করতে চাও সেটা পরে থাকে, তাদের জীবনের অন্যান্য ক্ষেত্র আছে, সেসব ক্ষেত্রে তারা কতটা অগ্রসর হবে, কীভাবে হবে, কোন পথে তারা লেখাপড়াটা চালিয়ে নিয়ে যাবে তার উপর নির্ভর করে। কিন্তু এটা আনুষঙ্গিক হিসেবে থাকাটা ছাত্রছাত্রীদের মধ্যে দরকার বলে মনে করি। যেটাই যে কোনো কম করে গান করতে পারে, আবৃত্তি করতে পারে, আলোচনায় অংশ দিতে পারে, বক্তৃতা করতে পারে, নাটকটা করতে পারে। আর স্কুলে স্যার তো বলেছেন, অনেক কথাই বলে দিয়েছেন আমার কথা, সেটা হচ্ছে যে স্কুলে এই কোনো নাট্যাংশ থেকে হয়। আমি দেখেছি আমরা আপনি কলেজে পড়তে লোক ছেলে নিয়ে ইংরেজি পড়াতেন, উনি ওইরকম কোনো নাটক নাট্যাংশ শেক্সপিয়ারের কোনো নাটকের একটা অংশ উনি ওই গান কুড়িয়ে দিতেন, এরকম শুধু পড়ে গিয়ে মানে করে দেওয়া বা এক্সপ্লেন করাটা করতেন, উনি গান করিয়ে দিতেন ছাত্রছাত্রীদের। এখন তুমি এই ওদের কথাগুলো ওদের দিয়ে পড়াতেন, কিছু বুঝতে পারো, বুঝতে পারলে কিছু চিন্তা দিয়ে করে পড়াতেন। তাতে টোটাল সমগ্র পাঠটি ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত মনোরম হয়ে উঠত, তারা বুঝতে পারত। অত্যন্ত কঠিন বলে যেটা তার মনে হতো, এটা হয়ে যাওয়ার পর অনেক সহজ বলে মনে হয়। এটা বিদ্যালয়েও করা যেতে পারে, এটা ছাত্রছাত্রীদের দিয়ে মাস্টারমশাইরা পড়াতে পারেন যদি মনে করেন, তারা যদি মনে হয় যে করলে ভালো হয় পড়াতে পারেন। তো এটা একটা উপকরণ। তারপর ধরুন ছাত্রদের যে কোনো বিষয়, এটা নাটকীয়ভাবে বলা। আপনারা দাদা ঠাকুরের কথা শুনেছেন, দাদা ঠাকুর সিনেমায় ছবি বিশ্বাস করেছিলেন, ছবি বিশ্বাস দাদা ঠাকুরের বাচ্চারা জানেন না, আপনারা অনেকেই জানেন না দাদা ঠাকুর, মানে নিকান্ত সরকারের যে বইটি আছে দাদা ঠাকুর, সেটা আমাদের জমি ছিলেন। দাদা ঠাকুর সিনেমা ছবি বিশ্বাস অভিনয় করেছেন, এবং দাদা ঠাকুর তার জীবদ্দশায় মোহন টপিতে দেখতে এসেছেন, তাকে নিয়ে আসা হয়েছে যে আপনার জীবন নিয়ে সিনেমাটা হচ্ছে আমি দেখবো। উনি ওর সাথে বলেছেন আমি যেন ওইটা এখন আপনি এত মহান হই, যত মহান দেখানো হয়। যাই হোক, দাদা ঠাকুর এরকম ছোটো ছোটো ছড়া করে বা নানান রকম নাটকীয় ভঙ্গিতে উনি আকাশবাণীতে অভিনয় মানে শিশু শিক্ষার আসর করতেন। তো সেখানে মাঝে মাঝে এরকম প্রশ্ন করতেন, বাচ্চাদেরকে কী করে দেখানো যায়, কী করে জানানো যায়। যেমন বড়দের কি মজা করে বলতেন, বড়দের কি হাবিলদার মোহাম্মদ খান কি রঙের জামা পরতেন, হাবিলদার মোহাম্মদ খান কি রঙের জামা পরতেন, জানো কেউ কি রঙের জামা পরতেন, জানো কেউ ছেলেমেয়েরা জানো? হ্যাঁ বাড়া বলো, কত চুপ করে দেখো। হ্যাঁ জানো
হাবিলদার মোহাম্মদ খাঁ কি রঙের জামা পরছে? প্রশ্নের মধ্যে উত্তর আছে। হাবিলদার মোহাম্মদ খাঁ কি রঙের জামা পরছে? হাবিলদার মোহাম্মদ বলার সময় শুধু এইটুকু বলে দিলেন, তারপরে উত্তরটার মধ্যে আছে এরকম অনেক অনেক ছোট ছোট। পাকিস্তানে যেতে ইতস্তত পারে, পাকিস্তানে যেতে ইতস্তত। এটা কোন নগর? এটা কোন নগর? এরকম বড় কিছু মনে নেই। এইসব এইভাবে দাদা ঠাকুরও এইভাবে শেখাতেন, এক দুই শেখাতেন, এক আর কিছু নয়, কয়েক আঁকড়া, কয় বল এখানে আঁকড়া দেওয়া হয়, কয়েক এরকম এক এক শেখাচ্ছেন, এক আর কিছু নয়, কয়ের আঁকড়া, কয়ের আঁকড়া। দুই ঠিক হ মাথাটি তার ছাড়, এভাবে ছন্দ করে করে বলতেন। আমার সব মনে নেই, দাদা ঠাকুর বলতে কি বলেছে। বিদ্যালয় শিক্ষাতে নাটকের ব্যবহার খুব ভাবে বলে আমরা চিন্তা করি, এবং এটা তো হবেই। থিয়েটার করতে গেলে এই যে বলতে না পারা, দাঁড়িয়ে সাহস করে বলতে না পারা, এটা থাকবে না। জিজ্ঞাসা করলেই ভুল হোক সঠিক হোক হাত তুলবে, কে বলতে পারবে হাত তুলবে। হ্যাঁ, বলো কি বলবে, ভুল হোক ভুল হোক, মাঝে ভুল হওয়ার পরে সাহস হবে, সবার একবার ঠিক করবে। সুতরাং বিদ্যালয় শিক্ষায় থিয়েটারের তো নানান রকমের উপযোগিতা আছে, নানান রকমের। বড় বয়সে আছি, থিয়েটারটা নিয়ে শেষ অব্দি যাবো কিনা সেটা অন্য প্রশ্ন। কিন্তু স্কুলে নাটকের ব্যবহার, স্কুলে নাটকের স্কুলের যে বিদ্যালয়ের ভাষণের অনুষ্ঠান, সেখানে একটি নাটকের অনুষ্ঠান রাখা খুব দরকার বলে মনে করি। এবং সেই নাটকের অনুষ্ঠানটা করতে গেলে যে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া তারা তো তৈরি করবেন ছেলে মেয়েদের, দীর্ঘদিন ধরে তৈরি করতে গিয়ে তাদের মধ্যে দেখবেন যে ওদের মধ্যে একটা একাত্মতা তৈরি হয়ে গেছে, তারা সকলে খুব ইন্টারেস্ট পাচ্ছে। যদি আমরা আমরা শিক্ষক বা শিক্ষিকা যারা তারা যদি একটু জড়িয়ে পড়ি, আন্তরিকভাবে যদি বিষয়টার সঙ্গে জড়িয়ে পড়তে পারি, কাজ করছি বলে কাজ করা নয়, কিন্তু অন্তর থেকে যদি বিষয়টার সঙ্গে জড়িয়ে পড়তে পারি, তাহলে ছেলেমেয়েরাও খুব আন্তরিকভাবে জড়িয়ে পড়বে এবং তারা একটা কোয়ালিটি প্রোডাকশন তারা দিতে পারবে তাদের ছাত্র তাদের যোগ্যতা। এটা স্কুল থেকে করার খুব দরকার বলে মনে করি। আমার অনুরোধ থাকবে, এই বিদ্যালয় যখন এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়, এখানকার যারা শিক্ষক মন্ডলী আছেন, প্রধান শিক্ষক সহ সবাই, তারা যখন এই ধরনের অনুষ্ঠানগুলো করার ক্ষেত্রে তারা অনুমতি দেন, সাগরে সম্মতি দেন, সুতরাং আমি আশা করতে পারি যে আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের নিয়ে এই ধরনের অনুষ্ঠান করবেন, তাদের ছেলেমেয়েরা এই আমার কথার মধ্যে এইগুলোই মোটামুটি সব ধরনের যে কোনো নাটক করতে, শুধু নাটকটাই করতে হবে তা আমি এটা বারবার বলছি। নাটক করতে হলে নাটকটাই কীভাবে কথা বলতে হয় সেটাই জানতে হবে তা না, নাটকের সমস্ত উপকরণের যে কোনো একটির সঙ্গে যদি যুক্ত করা যায় একটি ছেলেকে বা একটি মেয়েকে, তাহলে সে নিশ্চিতভাবে এখানে ফল পাবে, সে নিজের মনে করবে, অনুষ্ঠানে ভাবে নিজে সে নিজে উৎসাহিত হবে। এইটুকুই আমার করা। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। চন্দ্রবাবু আছেন, পরে কথা বলছি। ধন্যবাদ সম্মানীয় শ্রী সুভাষ মহাশয়কে। তিনি দীর্ঘ আলোচনা করলেন যে বিষয় নিয়ে, এবং পাশাপাশি আমরা তার উপভাষাগত যে জ্ঞান বা তিনি যে উপভাষার দিকে বিশ্লেষণ করলেন, চট্টগ্রামের ভাষা অর্থাৎ বঙ্গালী, এবং আমরা জানি বাংলার এই বিস্তীর্ণ এলাকা অঞ্চল ভিত্তিক যে ভাষার পরিবর্তন হয়ে যায় উচ্চারণগত, এই উপভাষার উপরেও তিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। পাশাপাশি আমরা কি করে ছন্দের মাধ্যমে এবং আমরা কি করে হেয়ালি ছড়ার মাধ্যমে আমাদের শিক্ষাকে নাটকীয়ভাবে ছাত্রছাত্রীদের তৈরি করতে পারি, তাদের অন্তরে দাগ কাটতে পারি পড়াশোনার বিষয়গুলোকে। শুধু পাঠ্য বিষয় মুখস্থ নয়, পাঠ্য বিষয় মুখস্থের পাশাপাশিও একটি আনন্দদায়ক পরিবেশ রচনা করে কিভাবে আমরা সেই পড়াশোনাকে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে পারি, তিনি সেগুলো বিস্তারিত আলোচনা করলেন। এবং সবচেয়ে বড় খুব ভালো লাগার জায়গা যে বিদ্যালয় স্তরে এবং বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় যে নাটকের
সেটা নিয়ে আমাদের দীর্ঘ উনিভাবে বুঝিয়ে দিলেন যে কিভাবে আমরা সেটাকে অ্যাপ্লিকেবল করতে পারি বা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছতে পারি। ধন্যবাদ স্যার, আপনাকে সুভাষবাবুকে আমরা অনেক ধন্যবাদ জানাই। এবার আমরা দেখে নেব কিছু গল্পের জন্য আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন। আমরা খুবই আপ্লুত অভিভূত বিশিষ্ট নাট্যকার চন্দন সেন মহাশয় এবং নাট্য জগতে একটি কথা আমি বলতে ভুলে গেছি, নাট্য জগতের যে সবচেয়ে মূল্যবান যে সম্মান, বড় সম্মান দীনবন্ধু মিত্র সম্মান, তাকে সম্মানিত করা হয়েছিল। যদিও সেটা নিয়ে পরবর্তীতে তিনি গ্রহণ করতে চেয়েছিলেন, সেটা অন্য ব্যাপার, কিন্তু তাকে দেয়া হয়েছিল এবং আমরা এই চাকদার একজন মানুষ হিসাবে আমাদের বিদ্যালয় চাকদা বেল্টের মধ্যে তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, এটা আমরা গর্বিত, আনন্দিত, আপ্লুত। স্যারকে বলবো আজকের এই বিষয় নিয়ে কিছু বলবার জন্য। এটা যারা শুনছো, তারা যে পরিমাণে হাতটা দিলে যখন শেষ হয়ে গেল, আমি বুঝতে পারলাম যে তোমরা তাড়াতাড়ি বাড়ি যেতে চাও। আসলে আমি যদি এখন তোমার কাছে যাই, তোমার কাছে গিয়ে বলি যে তোমরা কি ভাবছো কি, আমি সব কিছু জানি তোমরা কি ভাবছো, এমনকি দিদিমণিরা কি ভাবছেন তাও আমি জানি, মাস্টারমশাই কি ভাবছেন তাও আমি জানি। কিন্তু থিয়েটারের মাধুর্য হচ্ছে এখানে, থিয়েটারে যখন আমরা ঢুকি তখন আমরা একটা ভাবনা নিয়ে ঢুকি, একটা পকেটে মোবাইল নিয়ে ঢুকি, একটু পরেই আমার ছেলে ফোন করবে অথবা একটু পরেই আমার বাবা ফোন করবে বা মা ফোন করবে বা একটু পরেই কোনো ফোন একটা জরুরি ফোন আসবে। তারপরে নাটক দেখতে দেখতে এমন অবস্থা হয়, ভুলে যায় এবং ভুলে যাই বলেই মনে হয় আর সব কিছু নির্দিষ্ট হয়ে গেছে। থিয়েটারটা কেন করবো? থিয়েটারটা করবো এই কারণে যে আমাদের জীবন থেকে যা নির্বাসিত হয়েছে তাকে ফিরিয়ে আনতে হবে। কল্পনা ইমাজিনেশন, কল্পনা আমাদের জীবন থেকে, তোমাদের জীবনে কোনো কল্পনা নেই, যা কিছু বাস্তব তাই তোমাদের জীবনে আছে। তোমাদের জীবনে রূপকথা নেই, তোমাদের জীবনে কোন রকম কল্পনা রাজ্য নেই। মাঝে মাঝে তোমরা ভাবো, জানলা করে ভাবো যে এই হতে পারতাম ভালোই লাগতো, যদি এই হতে পারতাম ভালোই লাগতো, কিন্তু সেটা তো আসল নয়। সঙ্গে সঙ্গে তোমার মা বা বাবা এসে বলবেন, কিরে তুই জিওমেট্রি পড়লি না, জ্যামিতি পড়লি না, তোর কাছে জ্যামিতি ক্লাস আছে না, কিংবা তুই ইংরেজি পড়ছিস না কেন, কল্পনা কেটে গেল। তুমি যাচ্ছ তুমি তাড়াতাড়ি যাচ্ছ, তোমার কাকার বাড়িতে একটা জিনিস পৌঁছে দিতে হবে। হঠাৎ রাস্তায় দেখতে 5টা পাখি লড়াই করছে নিজেদের মধ্যে। তুমি সাইকেলটা থামিয়ে ফেলে পাখিটার দিকে তাকিয়ে রয়েছে, দারুণ লাগছে, এটা টিভিতে দেখা যায় না। তাহলে এটা যে দেখছি আমার মনের মধ্যে নানা কল্পনা বিস্তার। তাহলে তোমরা তখন হঠাৎ তোমার ফোনটা বেজে উঠলো, অথবা তোমার মনে পড়ে গেল যে আমার টাকার বাড়িতে এটা দিতে হবে, তো ওই পাখিদের ওই গছগছানি ছেড়ে, নদীর পাড় ছেড়ে, অথবা অন্য কোনো ভালো গান শুনতে গান ছেড়ে তোমাকে ছুটতে হচ্ছে টাকার বাড়িতে, যেখানে তুমি জিনিসটা পৌঁছে দেবে। থিয়েটার কিন্তু এটা ভুলিয়ে দেয়। থিয়েটারের ঘরে ঢোকার পর তুমি একটা চূড়ান্ত বিদ্যানিকেতনের ছাত্র, তোমাকে সবাই চেনে, এখানকার ছেলেমেয়েরা সবাই চেনে। তুমি এই স্কুলে ক্লাস 7 বা 8 পড়ো বা 9 পড়ো, তুমি একটু পরেই দাড়ি লাগিয়ে অথবা একটু মেকআপ করে তুমি উঠে মঞ্চে উঠে দাঁড়িয়ে বললে, শোন আমি আপনাদের করছি, একটু পরেই আমি একটা লোককে খুন করবো। হ্যাঁ,
এখন করো। সঙ্গে সঙ্গে যারা বসে আছেন তারা সব তোমার চেনা, এমনকি তোমার বন্ধুরাও চিনছে না, তারা তোমার দিকে তাকাবে, মাস্টারমশাই শিক্ষিকারা তোমার দিকে তাকাবে, আরে কিন্তু আমাদের সেই পলাশ নয়, আমাদের সেই গণেশ নয়, কিন্তু এমন একটা লোক ফোন করতে চাইছে, ওই ফর্টি টাইমিং কিছুক্ষণের জন্য তোমার ছাত্র সত্তা মুছে গেল, তুমি হয়ে উঠলে একটা গুন্ডা অথবা একটা খুনি হয়ে উঠবে। এটা থিয়েটার করতে পারে, তোমার মধ্যে পরিবর্তনটা এনে দিতে পারে থিয়েটার। তাই কল্পনার রাজ্যে মানুষকে ফিরিয়ে আনতে পারে থিয়েটার বলেই স্কুল এডুকেশনে থিয়েটার অপরিহার্য হয়ে উঠছে। যত আমাদের দিন যাচ্ছে আমরা আস্তে আস্তে কল্পনা থেকে নির্বাসিত হচ্ছি। কোন মানুষ কল্পনা ছাড়া বাঁচতে পারে না। এখানে এই দিদিমণিরা বসে আছেন, তারা প্রত্যেকে একদিন ছোট ছিলেন, তারা প্রত্যেকে কল্পনা করছেন আমি এই হবো, আমি এই হবো, আমি সেই হবো। যারা বিয়ে করেছেন তারা ভাবছেন আমি এরকম একটি পাত্রকে বিয়ে করবো, অথবা যারা ভাবছেন অন্য কিছু, আমি কোনোদিন কোনো কোথাও চাকরি করবো না, আমি সারা জীবন শুধু এটা করে যাব। সমস্ত কিছু কেটে গেল, কল্পনা ভেঙে গেল। বাস্তবের জীবন তাদের টেনে আনলো স্কুলে চূড়ান্ত বিজ্ঞানী। একটু আগে আমি দেখছিলাম যে আমাদের মাস্টারমশাই, তিনি পণ্ডিত মানুষ, তিনি কত দূর থেকে আসেন, কল্যাণী থেকে আসেন, পণ্ডিত মানুষ। তিনি তাকে আমি বললাম, অক্লেশে বললাম, ভালো আছেন, আপনি কেমন আছেন, আপনাকে দেখতে খুব ভালো লাগছে। না, কিছু বললাম না। আমি ভদ্রলোককে বললাম যেমন আপনি চা খেতে ইচ্ছে করছে, চা দেবে দেখতে। এটা আমি থিয়েটারটা করতে পারি বলে করতে পারবো না। এরকম পণ্ডিত মানুষকে আমি কি চাইলাম, বলছে আমি চাইলাম আপনি চা খেতে ইচ্ছে করছে, চা দেবেন? তিনি বললেন হ্যাঁ নিশ্চয়, দেখি। এই যে একটা লোককে অফিসে বলা যে আমি এটা চাইছি, দেবেন, এটা থিয়েটার হবে। সেটা থিয়েটার যদি করতে পারো তাহলে যেখানে সম্ভব সেখানে গিয়ে যে কথাগুলো বলা দরকার সে কথাগুলো তুমি অফিসে বলতে পারো। থিয়েটার যদি করতে পারো, তুমি যা নও তাই তুমি হতে পারো, তুমি যা হতে চাইছো না তাই তুমি হবে, তুমি যা হতে পারছো না তাই তুমি দেখাবে লোককে, লোকে বিশ্বাস করবে। ফর্টি টাইমিং ওই 1 ঘন্টা বা 2 ঘন্টা তুমি বিশ্বাস করবে। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কিছু লিখেছিলেন, লেখার পর তার মনে হয়েছিল আরে আমি তো আসল কাজটা করে যেতে পারলাম। আমি তো মানুষের হিসেবে ছাত্রছাত্রীদের শৈশবে এত ছড়া ছবি লিখে গেলাম, আসল কাজটা তো করে যেতে পারলাম না। আমি শুধু মহাপুরুষদের বাণী শুনে গেলাম বা শুনিয়ে গেলাম। এই যে জীবনানন্দ দাস কবি, তোমরা নাম শুনেছ, তিনি তো একটা ভালো কথা বলে গেছেন। তিনি বলেছেন মহাপুরুষের বাণী চারিদিকে কোলাহল করে। অর্থাৎ আমাদের স্কুল কলেজ যেখানে যাই না কেন সেখানে এই নোটটা উঠছো কেন, তুমি যাচ্ছ কেন, ভালো লাগে না, আরেকটু থাকো, তারপরে আর একটু থাকো, ভালো লাগে। তারপরে তিনি বলে গেছেন যে মহাপুরুষদের বাণী বলা হল, অর্থাৎ বাণী দিয়ে কিছু দেওয়া হবে না, আসলে যে জীবনের সত্য সেটা বলতে হবে। একটা ছেলে একটি মেয়ে সে যখন স্কুলে পড়ছে তার স্বপ্ন হচ্ছে সে বড় হবে, সব দিক দিয়ে বড় হবে, সে স্মার্ট হবে, সে সবাইকে সবাইকে সত্যি কথাটা বলতে পারবে, সে মিথ্যেকে মিথ্যে বলবে, সত্যিকে সত্যি বলবে। এটা থিয়েটার পারে এটা করতে, কারণ থিয়েটার করতে করতে একটি ছেলে বা একটি মেয়ে যে কথা সে বলতে পারে না, সে স্কুলের মাস্টারমশাইরা কি করে, কালকে এইটা লেসনটা পড়ে আসবে, তুমি পড়ে বললেন মাস্টারমশাইরা, তুমি সেটা গড়গড় করে বলে গেলে সব মানুষ হাততালি দিয়ে উঠলো, দারুণ বলেছে, দারুণ বলেছে, দারুণ বলেছে। তোমার মাস্টারমশাইদের কাছে তোমার দাম, তোমার কাছে মাস্টারমশাইদের দাম প্রবল হয়ে উঠবে। আসলে তুমি মুখস্থ করে এসে বললে, তুমি তৈরি হয়ে এসে বললে, এমন কিছু যদি বলে যেটা
জানো না তখন তুমি কি করবে? তখন তোমার চোখ মুখে একটা বিস্ময় প্রকাশ করে, আমি তো জানি না। এইটা বলতে গেলেও থিয়েটার করো। তুমি যদি থিয়েটার করো তাহলে ওর মাস্টারমশাই যদি বলে, আচ্ছা বলো তো সিউডোনিম মানেটা কি? সিউডোনিম মানেটা কি বলো তো? তুমি মাথা নিচু করে রইলে, অর্থাৎ কিছুক্ষণ পর বললে আমি বলতে পারবো না। আর যদি তুমি থিয়েটার করো তাহলে তুমি বলতে পারবে, স্যার আমি কিন্তু এটা মানে জানি না। আমি যেটা জানি সেটা যদি জিজ্ঞেস করে বলতে পারবো, কিন্তু যেটা জানি না সেটা জিজ্ঞেস করলে বলতে পারবো না, আপনি বলে দিন। এই কথাটা যে বলতে পারছো, তোমার টিচার বলে খুশি হবে। তুমি যে জানো না কথাটা, এটা তুমি স্পষ্টভাবে বলতে পারো। এই স্পষ্ট করার যুগ চলে এসেছে। তার ফলে তোমার ভালো লাগুক বা না লাগুক, তোমার পড়াটা তোমার পছন্দ হোক বা না হোক, তার মধ্যে থেকে তুমি ঢুকবে যখন, তখন তোমাকে তোমার মতো করে ভাবতে হবে। তুমি যদি থিয়েটার করো, তোমার যদি থিয়েটারে অভিনয়ে যদি তুমি একবার যদি অভিনয়ে তোমার মন বসে যায়, তখন তুমি দেখবে যে তোমার সব কিছু তোমার কন্ট্রোলে চলে এসেছে। ওই যে সুভাষবাবু বলছিলেন উচ্চারণ, সঠিক উচ্চারণ করতে পারবে, তুমি বুঝতে পারবে যে আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি। সঙ্গে সঙ্গে সমস্ত প্রান্ত থেকে বলে উঠবে, না না আপনি বাঙালি নন, আর আপনি কোন ভাষায় কথা বলেন? বাংলা ভাষা শুধু এটা নয়, বাংলা ভাষা এক এক জায়গায় এক এক রকম। বাঁকুড়ার বাংলা ভাষা একরকম, মেদিনীপুরের বাংলা ভাষা একরকম, হাওড়ার বাংলা ভাষা একরকম, এক এক জায়গার বাংলা ভাষা এক এক রকম। তাহলে বাংলা ভাষার মধ্যেও হাজারটা ভাগ রয়েছে। সুতরাং আপনি একটি ভাষায় কথা বলছেন, সেটা বলতে পারেন বাংলা ভাষা। আমি বাঙালিটা বলতে পারি, কিন্তু বাংলা ভাষা তার বিরাট ঐশ্বর্য রয়েছে। এই ঐশ্বর্য যতক্ষণ না বুঝতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ভাষাটা বোঝা গেল। সেটা ইংরেজি ক্ষেত্রে সত্যি, ইংরেজি একরকম হয় না। আর ইংরেজরা যে এত বড় হয়ে উঠেছিল, আমাদের দেশে এসেছিল, আমাদের যে শিক্ষিত করে তুলেছিল, এর মূল কারণটা হচ্ছে ইংরেজরা বুঝেছিল যে কারোর উপর আধিপত্য বিস্তার করতে গেলে, সেই দেশটাকে দখল করতে গেলে, তাকে শুধুমাত্র চাবুক দিয়ে দখল করা যায় না, তাকে শিক্ষা দিয়ে দখল করতে হয়। তাই তারা শিক্ষা দেওয়ার একটা চেষ্টা করেছিল। এর ফলটা ভালো হয়েছিল এটাই যে ভারতীয়রা শিক্ষিত হচ্ছে, আর ভারতীয়রা যতই শিক্ষিত হলো তত বেশি বুঝতে পারলো দেশটা আমার, এখানে এরা বিদেশি, এদেরকে তাড়িয়ে দিতে হবে। তারপরে ক্ষুদিরামের মতো অনেক ছেলে জন্ম নিল, যারা বললো তুমি চলে যাও, আমরা আমাদের দেশের ব্যাপারটা আমরা বুঝে নেব। তার ফলে আমি মনে করি সবটাই এই যে স্কুলটা, যার নাম সুকান্ত ভট্টাচার্য, কবি সুকান্ত ভট্টাচার্য, অল্প বয়সে মারা গেছিল, খুব অল্প বয়স। তখন টিবি রোগের কোনো রকম চিকিৎসা ছিল, যক্ষা রোগের কোনো ওষুধ তখন বেরোয়নি, তার যক্ষা হয়েছিল। যক্ষা হওয়া অবস্থাতে ছোটবেলাতে তিনি কবিতা পড়তেন, রবীন্দ্রনাথের কবিতা পড়তেন, গল্প পড়তেন, গান করতেন, কিন্তু নাটক দেখতেন, নাটক লিখতেন, ছোট ছোট নাটক থেকে অভিনয় করতেন। করতে করতে তার মনে হয়েছিল আমি এখন অনেক কিছু পারি, আমি এখন অনেক কিছু বলতে পারি, অনেক কিছু লিখতে পারি, অনেক কিছু ভাবতে পারি। এই যে ভাবনাটা একমাত্র তিনি পেরেছিলেন যেহেতু তিনি নাটক ভালোবাসতেন, যেহেতু তিনি থিয়েটার ভালোবাসতেন। অতএব আমি মনে করি তোমরা সেই কাজগুলো করবে যে কাজগুলো থিয়েটার তোমাদের শেখাবে। একটা কথা, এখানে আমি একটা কবির একটা কথা নিয়ে এসেছি। এই কবি তোমার সবাই চেনো চিনবে, ভবিষ্যতে তিনি বলেছিলেন একটা অদ্ভুত কথা বলেছেন যে এই যে গুগো দেখো কি ফাঁকো দেখো, এই কথা তো বারবার শোনো। এই তুমি যদি গুগো দেখো নি ফাঁকো দেখো নি, ওই দেখিয়ে দেবো, কিন্তু বেশি বক করবে না আমার সামনে। শঙ্খ ঘোষ, কবি শঙ্খ ঘোষ লিখলেন যে এই জীবন কেটে গেল কতখানি বোকা শোকা হয়ে যাবে, বোকা শোকা। এটা নাটকে ব্যবহার করেছে বারবার। এই জীবন কেটে গেল কতখানি বোকা শোকা হয়ে যাবে। চালাক বাবুরা তাই ফিরেও দেখে না, চালাক বাবুরা আমাদের দিকে ফিরেও দেখে না, তারা জানে না
কত লোক আছে যারা ঘুঘুও দেখেনি, ভাবও দেখেনি। অর্থাৎ জীবনে এমন অনেক মানুষ রয়েছে যারা এই ধরনের মানুষকে দেখেন, যারা ভাবতেই পারেন না এই ধরনের মানুষ এই ধরনের সর্বনাশ করতে পারে, এই ধরনের গভীরতা সৃষ্টি করতে পারে জীবনে, এই ধরনের সর্বনাশ করতে পারে, আমাদের জীবন বোধের মধ্যে সর্বনাশ করতে পারে। এই কথাটা বুঝতে গেলে এমন একটা কবিতা লেখা, এমন একটা কথা জানা সম্ভব। সম্পূর্ণ নাটক দেখতে, আমাদের নাটক দেখতে দেখেছেন, বারবার দেখেছেন, তিনি মনে করেছেন এই নাটকের মধ্যে তিনি যে কথাগুলো বলতে চান সেই কথাগুলো এমন কিছু মানুষ আছে যারা ঘুঘুও দেখেনি, কাঁদো না, সেই মানুষদের কথা বলে। আমি বিশ্বাস করি যে সুকান্ত বিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা আছে যারা আমার কথা শুনছো, তারা সিলেবাসে নাটক রাখা আছে, তোমরা নিজেদের উদ্যোগে নাটক করবে। তোমাদের এখানে মাস্টারমশাইকে শুনলাম তিনি নাটক করেন, তার বলার আওয়াজ শুনে বুঝলাম, তার বক্তব্য শুনে বুঝলাম, আমি হেডমাস্টারের সাথে কথা বলে বুঝলাম নাটকের প্রতি তার ভালোবাসা আছে, সংস্কৃতির প্রতি ভালোবাসা আছে। আমি এখানকার শিক্ষিকাদের সঙ্গে পরিচিত নই, হয়তো প্রত্যেকের মধ্যে এরকম ভালোবাসা আছে। কোথাও না কোথাও, কখনো না কখনো তারা সিরিয়াল তো দেখেন, সিরিয়ালের মধ্যে অভিনয় আছে, কিন্তু জানবেন যে সিরিয়াল যত ভালো অভিনেতা তাদের অতীত এটা দেখবেন তারা কখনো না কখনো তারা নাটক করেছে, নাটক থেকে আসা অভিনেতারাই একমাত্র সার্থক অভিনেতা। অর্থাৎ নাটক না করলে কোনো দিকে কোনো উৎপত্তি অর্জন হয়। অতএব আমি মনে করি সুকান্ত বিদ্যামন্দিরের এই আজকের এই ক্লাসে আমরা যে কথাগুলো বলছি সেটা হচ্ছে ৬৩ বছরের একটা নাট্য দল বেঁচে আছে, তারা থিয়েটার নিয়েই বেঁচে আছে, তারা অন্য কিছু করে না। আর তোমরা বেঁচে থাকো তোমাদের শিক্ষা নিয়ে, তোমরা কেউ ডাক্তার হও, কেউ ইঞ্জিনিয়ার হও, কেউ খুব বড় অফিসার হও, কেউ হয়তো খুব বড় কনফারেন্স লেখক বা লেখিকাও হয়ে যেতে পারে ভবিষ্যতে। কি হবে কিছু বলা যায় না। যে লোকটা না ভাবতো যে আমি এখানে বসে বসে, আমি খুব গরিব মানুষ, আমি এখানে বসে বসে এই তলায় কি বলে আমি ওই রাস্তার মাটির তলায় বসে বসে পড়াশোনা করছি, সেই লোকটা পরবর্তীকালে বিদ্যাসাগর হয়ে আমি কি হবো আশা বলতে পারছি না, তুমি কি হবে তুমি আমি কি বলতে পারছো। অতএব তুমি থিয়েটারটা করো, থিয়েটারটা করলে জীবন্ত মানুষের সঙ্গে জীবন্ত মানুষের একটা ইন্টারাকশন তৈরি। যেখানে হেরে যাচ্ছে সিনেমা, যেখানে হেরে যায় হচ্ছে আমাদের যত রকম সিরিয়াল, তার সঙ্গে সিনেমার সঙ্গে সিরিয়ালের সঙ্গে টিভির সঙ্গে পার্থক্যটা হচ্ছে এই থিয়েটারটা বেঁচে আছে এই কারণে থিয়েটার একমাত্র মাধ্যম যেখান থেকে মানুষ জীবিত মানুষের সঙ্গে জীবিত মানুষের ইন্টারাকশন হয়। অর্থাৎ যারা বসে আছেন দেখছেন যারা তারাও জীবিত, যারা অভিনয় করছেন উপরে উঠে তারাও জীবিত। তাহলে জীবিত মানুষের সঙ্গে জীবিত মানুষের ইন্টারাকশন সেটা কিন্তু থিয়েটার করতে পারে বলে থিয়েটারের কোনো কিছু হবে না। অতএব তোমরা তোমাদের সিলেবাসের মধ্যে থাকুক বা না থাকুক, তোমাদের মাস্টারমশাইকে মানে দিদিমণিদের ধরে কেউ কখনো না কখনো কোনো না কোনো নাটকে অংশ নাও, তোমরা একটা মজা পাবে। তাই জাদুর সঙ্গে তোমাদের দেখা হবে, যে জাদুকে বলা হয় ম্যাজিক রিয়ালিটি, অর্থাৎ জাদু বাস্তব তোমাদের দেখা হবে। যে পরিবর্তন হয়ে গেছে, তুমি যে ছাত্র তোমার নাম যে এই, তুমি যে ক্লাস 8-এ অথবা তুমি 9-এ অথবা তুমি 11-এ পড়ছো, সবাই চলে যাবে। হয়তো তার নেই তুমি সেই চরিত্র হয়ে উঠবে। যারা বসে থাকবে তারা ভাববে তুমি সেই চরিত্র, তোমার তোমার মুখে টানবে, তুমি যখন হাসবে তারা হাসবে, ভুলে যাবে তোমার নাম। তখন হয়তো ওই সময়টুকুর জন্য তুমি আর ছাত্র বা ছাত্রী নও, তুমি তখন একজন সত্যিকার থিয়েটার পারে পারে বলে থিয়েটার বেঁচে আছে। থিয়েটার সুতরাং আমি তোমাদের শিল্প বলে কথা বলে শুধুমাত্র বিজ্ঞানীগুলো বেঁচে থাক, থিয়েটার বেঁচে থাক। আর থিয়েটার না করলে মানুষের জীবনে কি ক্ষতি হয় সেটাও আমি বললাম। থিয়েটার না করলেও জীবন কেটে যাবে। অনেক মানুষ আছে থিয়েটার করেন না, তার শুধু থিয়েটার নাম শুনে তারা বিরক্ত হন। তাহলেও জেনে রাখো যারা বিরক্ত হন তারা কিন্তু মনে মনে হিংসা করে
কাজগুলো যদি করতে পারো তাহলে এই সময় দাঁড়িয়ে কিছু একটা করতে পারবে। এই জন্যই থিয়েটারে বলছি, আমরা ছোটবেলায় ভাবতেই পারিনি আমাদের স্কুলের মাস্টারমশাইরা, আমাদের স্কুলের দিদিমণিরা বলে আমাদের বলবে তোমরা থিয়েটার করো। আমরা ভাবতেই পারি, কোনোদিন ভাবিনি আমাদের স্কুল। কিন্তু এখন একটা সময়, যে সময়ে দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে এই যে টিভি অথবা আমাদের পকেটের মোবাইল, এগুলো সবগুলো আছে প্রত্যেকের কাছে। তার ফলে এখনকার দুনিয়াকে অস্বীকার করা যায় না, থিয়েটারকে অস্বীকার করা যায় না। থিয়েটার বেঁচে থাক, থিয়েটার অনেক সমৃদ্ধ হোক, আগামী দিনের থিয়েটার আরো বড় নতুন নতুন নাটক তৈরি হোক, এবং তোমাদের মধ্যেই দেখা যাবে হয়তো একদিন খুব বড় নাটকের মানুষ বেরিয়ে এলো, বড় অভিনেতা বেরিয়ে এলো, বড় অভিনেত্রী বেরিয়ে এলো, বড় নাটক তা এই উদ্দেশ্য নিয়েই বড় আজকের এই সেমিনারের জন্য চূড়ান্ত যে আমাদের স্কুলটা, এই স্কুলের যে মাস্টারমশাই তাকে সারা দিয়েছি। আশা করছি আমার কথা খুব খারাপ লাগলেও আশা করছি যাদের মনের মধ্যে রয়েছে বাচ্চা গেল প্রবল করে হাততালি দিয়ে আমার অভিনন্দন জানাবে। আসলে অভিনন্দন নয়, এটা আমি জানি, এটা হচ্ছে চাক বাবা বাচ্চা গেল। এই যে চাক বাবা বাচ্চা গেল, এই মনের কথাটা বুঝতে পারছি আমি থিয়েটার না করলে বুঝতে পারতাম। সুতরাং কোনো মানুষ যদি এসে তোমাকে বলে তোমাকে খুব ভালো লাগছে, তাহলে তার মানে হচ্ছে এই নয় সত্যিকার ভালো লাগছে, তার উদ্দেশ্যটা তুমি জানো, সেই উদ্দেশ্যটা বুঝতে হবে। সুতরাং এই কথাগুলো বলে তোমাকে ধন্যবাদ দিয়ে, মাস্টারমশাইদের আমার শুভেচ্ছা দিয়ে, দিদিমণিদের আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন, থিয়েটার জয় হোক। ধন্যবাদ জানাই সম্মানীয় শ্রী চন্দন সেন মহাশয়কে। তার দীর্ঘ আলোচনা আমরা শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম, এবং আমরা অভিনয় জগতে যে আমরা এইটার মধ্যে দিয়ে উপার্জন করা যায়, জীবনে প্রতিষ্ঠিত হয় যায়, সেটা তিনি বললেন। এবং সবচেয়ে বড় কথা যে আজকের যে কথাটা আমরা শুরু করেছিলাম, যে টিভি, সোশ্যাল মিডিয়া ইত্যাদি যুগে এর হাতে করে যদি আমরা করতে চাই, তাহলে প্রত্যেকটি আমরা আমাদের নাটকের অভিনয়টা করতে হবে, যদি আমাদের সেই দিকে আগ্রহ থাকে। পাশাপাশি আমাদের এই নাটক কিভাবে আমাদের মনন, আমাদের চিন্তা, আমাদের কল্পনা শক্তিকে বৃদ্ধি করে, আমরা আরো উৎসাহিত হতে পারি পঠন পাঠনে বা ভালো লাগতে পারে, তার উপরে তিনি আলোকপাত করবেন। ধন্যবাদ স্যার আপনাকে, এবং আপনার লেখনীর মধ্যে দিয়ে, আপনার কর্মদক্ষতার মধ্যে দিয়ে আরো অনেক নাটক আমরা দেখতে পাবো আশা রাখছি আগামী দিনেও। এবার আমরা আজকের অনুষ্ঠানের শেষ বক্তা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যার উদ্যোগে আজকের এই কর্মশালার আয়োজন করা হয়েছে, এবং আমরা বিশেষ করে ভাষা শিক্ষক যারা রয়েছে বাংলা বিভাগে, ইংরাজি বিভাগে, সত্যি খুব সমৃদ্ধ হলাম। এরকম একটা আলোচনার বিষয়কে আমরা দেখেছেন, এবং যারা এসছে তাদের জন্য আমরা এরকম ভাবে পারলাম শুনতে। পাশাপাশি অন্যান্য বিষয়ের প্রসঙ্গেও বলি, তারাও সমৃদ্ধ হলো নতুন একটা বিষয় জানতে পেরে, যে শিক্ষার ক্ষেত্রে নাটকের কতটা গুরুত্ব বা অবদান রয়েছে। আমরা ধন্যবাদ জানাই বিশেষভাবে প্রধান শিক্ষক সত্যজিৎ সরকার মহাশয়কে, তারই উদ্যোগে আজকের এই মহতী কর্মশালার কর্মকাণ্ড রয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি স্যারকে, আসছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যজিৎ সরকার মহাশয়, আজকের অনুষ্ঠানের শেষ বক্তা। ধন্যবাদ সকলকে। আজকে যারা উপস্থিত হয়েছে, বিশেষ করে মঞ্চ আলো করে বসে আছেন চন্দন সেন, বিশিষ্ট নাট্যকার, নির্দেশক, পরিচালক, বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। মঞ্চ উপবিষ্ট আছেন ভজবরলার সভাপতি সুভাষ মৈত্র মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা। যে সার্টিফিকেটটা তোমাদের দেওয়া হচ্ছে, সেই সার্টিফিকেটের উপরে লেখা আছে, লেখাটা খুব স্ট্রাইকিং, থিয়েটার হেল্পস এ ম্যান টু বি পারফেক্ট। অর্থাৎ আজকের যে আলোচনা, তার মোটোটা এটাই যে থিয়েটার বা নাটক
আমাদেরকে সঠিক হতে সাহায্য করে। সঠিক কিসে হব আমরা? সঠিক হব আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের ধ্যান, আমাদের ধারণায়, আমাদের মননে, সব কিছুতে। ভাষার উচ্চারণ, শিক্ষা, এগুলো মানে সম্পূর্ণ করতে হলে বা সম্পূর্ণ করতে চাইলে নাটক বা থিয়েটার করতে হবে। এই নাটক বা থিয়েটার করার মধ্যে দিয়েও কিন্তু বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হওয়া যায়। আজকে আমাদের বিদ্যালয় শিক্ষায় নাটকের যথেষ্ট ভূমিকা রয়েছে। অর্থাৎ নাটক যদি তোমরা নিয়মিতভাবে অনুশীলন করো তাহলে দেখবে তোমাদের মনের গ্লানি, ক্লান্তি, হতাশা এগুলো সব চলে যাবে। এবং যেটা স্যার বললেন, চন্দন স্যার বললেন যে তোমরা বলতে পারবে, যে না শব্দটা বলতে পারবে, হ্যাঁ শব্দটা বলতে পারবে, নীরব হয়ে শুধু পাঠকের ভূমিকা নিতে নেবে না। একটা ক্লাস চলাকালীন সময়ে অনেকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে চুপ করে মাথা নিচু করে বসে থাকে, সেই জায়গা থেকে মাথা উঁচু করে চলতে শিখতে পারি। সেই জায়গাতেই আমাদেরকে উন্নীত করে দেয় এই থিয়েটার বা নাটক। আমার মনে আছে আমি যখন ক্লাস 9 বা 10-এ, তখন আমাদের পাড়ায় রবীন্দ্র জয়ন্তী উদযাপন হলো 25শে বৈশাখ। সেখানে হঠাৎ করে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন, জেঠু কাকুরা, তারা মিলে সিদ্ধান্ত নিলেন একটি নাটক অভিনয় করবেন। সেখানে আমার একটু সুযোগ হয়েছিল নাটকে অভিনয় করার। সেই নাটকটার নাম হচ্ছে রক্তে বোনা ধান। আমি ভুলে গেছি কে লিখেছেন। রক্তে বোনা ধান আমার মনে আছে, একদম রবীন্দ্র ভট্টাচার্য। সেই নাটকে অভিনয় করেছিলাম। সেখানে আমার এখনো মনে আছে, সম্ভবত একটা ইন্সপেক্টরের ভূমিকা আছে লাস্টে, ভুলে গেছি, কিন্তু সেই অভিনয়টা আমি করেছিলাম এবং করে আমার মনে হয়েছিল না আজকে সত্যিকার একটা কিছু করে দেখালাম। কিন্তু তারপরে থেকে কিন্তু আর নাটক করা হয়নি, একদম হয়নি। তারপরে ভীষণ ভালো লেগেছিল এবং অনেক লোকজন উপস্থিত হয়েছিল, প্রায় 400 থেকে 500 লোক উপস্থিত হয়েছিল। সন্ধ্যাবেলায় নাটকটা হয়েছিল মঞ্চ আলো থেকে, মানে ঠিক আমাদের বাড়ির সামনে একটা তখন মাঠ ছিল, সেই মাঠেই হয়েছিল। যাই হোক, এই যে একটা অনুভূতিটা প্রকাশ করতে পারা, এটা কিন্তু নাটকের মধ্যে দিয়ে, এবং সঠিক উচ্চারণের যে জায়গাটা যেটা বললেন সবাই, সেটা কিন্তু এই নাটকের মধ্যে দিয়ে হয়। সত্যিকারের অভিনেতা হতে গেলে থিয়েটারের মধ্যে দিয়েই হতে হবে। আজকে যারা সিরিয়াল দেখছি আমরা সন্ধ্যাবেলায়, সকালবেলায়, ঘুমোতে যাওয়ার আগে, সারাদিনই এমন আছে আমাদের অনেকের যারা সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকেন, সিরিয়াল দেখা নিয়ে ব্যস্ত থাকেন, সিরিয়াল পড়া নিয়ে নয়। আমাদের জীবনটা এটা একটা সিরিয়াল, কিন্তু ওই সিরিয়াল দেখলে কাজ হবে না। সিরিয়ালটা পড়ার যে নিয়ম কানুন গুলো, সেগুলো কিন্তু করায়ত্ত করতে হবে, শিখতে হবে। এটাই কিন্তু নাটকের লক্ষ্য। এবং নাটক থেকে যারা আসেন, থিয়েটার থেকে যারা আসেন, তারা কিন্তু খুব ভালো সিরিয়াল করতে পারেন এবং তারা ভবিষ্যতে একজন বিখ্যাত ব্যক্তিত্ব হয়ে ওঠে। এবং পেশার ক্ষেত্রেও বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে, অর্থাৎ বিভিন্ন পেশায় চলে যেতে পারেন তারা। এবং সেক্ষেত্রে কিন্তু আর্থিক ব্যাপারও রয়েছে। যদি তোমরা ভালো অভিনেতা হতে পারো নাটকের মধ্যে দিয়ে, ভালো মঞ্চ অভিনেতা হতে পারো, তোমরা জানো আমাদের বিখ্যাত মঞ্চ অভিনেতা ছিলেন উৎপল দত্ত ছিলেন, তোমরা জানো উৎপল দত্ত তো মঞ্চ থেকেই উঠে আসা অভিনেতা। তাহলে তার কথা কিন্তু এখনো আমরা মনে রাখছি, অনেকদিন আগেই তিনি গত হয়েছেন। তাহলে এই ধরনের অভিনেতা বাংলায় জন্মগ্রহণ করা দরকার। মানে জন্মগ্রহণ করলেই মানুষের জীবন সার্থক হয় না, সেটা কাজের মধ্যে দিয়ে, কর্মের মধ্যে দিয়ে প্রকাশ করতে হয়। সেটা একমাত্র উপায় হচ্ছে আমাদের নাটক, অর্থাৎ মঞ্চ, থিয়েটার। সকলকে আবার ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ।
আমরা আজকের অনুষ্ঠানের শেষ বক্তা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যজিৎ সরকারের প্রধান শুনে নিলাম আজকের নাটকের আজকের বিষয় সফলতার উপরে এবং বেশ কিছু নতুন নতুন অভিজ্ঞতা তার কাছ থেকে শুনলাম, তার নাট্য অভিনয়ের কথা এবং একটি বড় জায়গা উঠে আসলো বিশিষ্ট নাট্যকার চলচ্চিত্রের অভিনেতা উৎপল দত্তের প্রসঙ্গ। বাংলা নাটক তাকে বাদ দিয়ে তো ভাবা যায় না। উৎপল দত্ত, ছবি বিশ্বাস বা যারা রয়েছেন এরা সবাই একটা সময় তিনি স্যার চন্দন স্যার বললেন যে যারা আজকে সিরিয়াল বা সিনেমা জগতে নাম করে গিয়েছেন, বড় বড় শিল্পী হয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো নাট্য দল থেকে বিশেষভাবে তারা উঠে এসেছে। আসলে নাটক না জানলে প্রাথমিক পর্যায়ে হাতে করি আমাদের এই নাটকের মধ্যে দিয়ে এবং আমরা আগামী দিনে যে নাটকের মধ্যে দিয়ে বিভিন্ন জায়গাগুলো, প্ল্যাটফর্মগুলো, সিনেমা, সিরিয়াল, ধারাবাহিক ইত্যাদিতে যেতে পারি, সেটা কিন্তু তার প্রাথমিক হাতে করে কিন্তু এই নাটক বাদ দিয়ে দেয়। সুতরাং আমরা আশা করবো স্যার যেভাবে বললেন চন্দনবাবু যে আমাদের বিদ্যালয়ে এরকম কোনো অনুষ্ঠানে আমরা নাটক করাতে পারি কিনা, ম্যাডামরা আছেন, স্যারেরা আছেন, আমরা চেষ্টা করব এবং আমাদের এই পঠন পাঠনের কোনো টপিকসগুলোকে নাটকের মাধ্যমে, নাট্য অভিনয়ের মধ্যে দিয়ে যদি তুলে ধরা যায় সেটাও আমাদের দেখতে হবে। যাই হোক, আমরা দীর্ঘায়িত করবো না, আমাদের এবার মানপত্রগুলো তুলে দেওয়া হবে। আমরা মাইকে এক এক করে বলবো, স্যার বলবেন। আমরা অর্থাৎ 2024-এ 4 অক্টোবর এই 4 দিনের একটা নাট্যশালার আয়োজন করা হয়েছিল। সেখানে বিভিন্ন জন পার্টিসিপেট করেছে। এবার আমাদের মঞ্চে যারা আলো করে রয়েছেন তাদের হাত দিয়ে তারা তোমাদের সার্টিফিকেটটা দিয়ে দেবেন, তারপর ওনারা আস্তে আস্তে চলে যাবেন। এরপরে যে সার্টিফিকেটগুলো সেগুলো আমাদের শিক্ষক শিক্ষিকারা আমরা আছি তারা দিয়ে দেবো। তাহলে প্রথমেই যাচ্ছি পারমিতা দাস, গত বছর 7-এ ছিল, এবছর 8-এ। পারমিতা দাসের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন চন্দন স্যার। নিয়ে গেল নিয়ে আসো। সবাই একটু কথা দেবে। এবার নইলে দেখ ওইখানটা চলে যায়। প্রথমা ঘোষ আছো? প্রথমা ঘোষ আসছে? প্রথমা ঘোষের হাতে শংসাপত্র তুলে দিচ্ছেন সুভাষ মন্ত্র স্যার। সকলে একটু করতালি দেবে। ধন্যবাদ। এবার ঈশিকা ভদ্র হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন আরেকজন নাট্য ব্যক্তিত্ব সুকুমার মুখোপাধ্যায়। সকলে একটু করতালি দেবে। অপরাজিতা দাস এর হাতে তুলে দিচ্ছেন সুশান্ত চট্টোপাধ্যায় মহাশয়। এরপর তিয়াশা মণ্ডল হাতে তুলে দিচ্ছেন অরুমেশ রায় মহাশয়। সকলে একটু করতালি দেবে। এরপর রূপসা সরকারের হাতে তুলে দিচ্ছেন
পতাকা তুলে দিচ্ছি। এরপর শাবনাম মন্ডল হিসাবে শাবনাম মন্ডল শাবনামের হাতে তুলে দিচ্ছেন অমিত শাহ। অমিত শাহ শাবনাম মন্ডল অমিত শাহ। এরপর শাহিদ মন্ডল এসছো। শাহিদ মন্ডল হাতে তুলে দিচ্ছেন শংসাপত্র অরুণেশ রায়। সবাই একটু গল্প বলুন। এরপর দীপঙ্কর মিস্ত্রি। দীপঙ্কর মিস্ত্রি আছে অমিত কুমার নাহা শংসাপত্র তুলে দিচ্ছে। এই সবাই একটু ঠিক করে গল্প দাও বসনা। এরপর শাহিনাজ খাতুনের হাতে পুরস্কার তুলে শংসাপত্র তুলে দিচ্ছেন বিদ্যালয় শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল মহাশয়। সবাই একটু গল্প দেবে। দেবদাস এসছে। দেবদাস দেবদাস দেবদাসের হাতে শংসাপত্র তুলে দিচ্ছে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সর্দার মহাশয়। বিশ্বজিৎ ঘোষ আছো। এরপর বিশ্বজিৎ ঘোষের হাতে তুলে দিচ্ছে শংসাপত্র শাশ্বতী সাহা মহাশয়া। রোহান মন্ডল এসছো। রোহান মন্ডল কোন ক্লাস? রোহান মন্ডলের হাতে শংসাপত্র তুলে দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষিকা উজ্জ্বলা ঘোষ মহাশয়। এরপর তানজিলা মন্ডলের হাতে শংসাপত্র তুলে দিচ্ছেন বিদ্যালয়ের সহশিক্ষিকা বাংলা বিভাগের সহশিক্ষিকা সুতপা চক্রবর্তী মহাশয়। পরেশ তুলে দে না। আমরা দেখে নিচ্ছি বিদ্যালয়ের ছাত্রী তোলা বিশ্বাস। তোলা চলে এসো। তোলা বিশ্বাসের হাতে এই শংসাপত্র তুলে দিচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যজিৎ সরকার মহাশয়। যার উদ্যোগে আজকের এই সুন্দর কর্মশালার অনুষ্ঠান আমরা করতে পারলাম এবং আমরা উপভোগ করি। এটা ফোনেই তুল। এই ফটোটা ফটো। জোরে হাততালি দিয়ে বলতে হবে। বড় বড় দাঁড়িয়ে আসছে। আসলে চালু দুটো আমাদের কাছে পত্র হয়ে গেল। ইমরান বলল তোমরা যখন আসবে তখন এটা নিয়ে নেবে ইমরান এবং দেবদাস। দেবদাস উপস্থিত আছো? দেবদাস। আচ্ছা, এই দুটো নামপত্র আমাদের কাছে রইল। আমরা এটা পরে তোমাদেরকে দিয়ে দেবো। কি বলছিস?
সত্যি যাদেরকে আমরা আজকে আলোচনা চক্রে পেয়েছি, যারা অনেক মানে কাজের করতে গেলে আমাদের এই বিদ্যালয়ের জন্য তারা এসেছেন, তাদের জন্য থ্যাংক ইউ ভাই বাংলাদেশ শিক্ষক বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই এবং আমরা আনন্দ গর্বিত তাদের আসার জন্য। এবং এই দীর্ঘক্ষণ ছাত্রছাত্রীরা যে আনন্দ সহকারে ঘুরল, তারা তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আর কয়েকজন ছাত্রছাত্রী নাইন টেনে অন্য প্রসেনজিৎ আরো দুজন ঠোকর, তোমরা একটুখানি থেকে যাবে। প্রসেনজিৎ অন্য এবং আমি কথা বলবো আরো দুজনকে রেখে দেওয়ার জন্য একটু কাজকর্ম করে দিয়ে যেতে হবে। নাইন এবং টেন একটু থেকে যেতে হবে, ঠোকর থেকে যাও, আরো দুজনকে রেখে নাও।